প্রিয় প্রণয়িনী সিজন 2 লিখেছেন নাবিলা সৈয়দ। পর্ব 66। ঘড়ির কাঁটার শব্দ করে বেজে উঠে জানান দিল 3টা বেজে গিয়েছে। ঝিঝি পোকার ঝিঝির শব্দ ভেসে বেড়াচ্ছে চারিদিক হতে। রুমের সাদা রঙের পর্দা টানানো, তা বাইরের মৃদু বাতাসে উঠছে। আরশ একবার তাকালো বাইরের অন্ধকারের দিকে। আকাশের তারাগুলো মিটমিট করে জ্বলছে। তারপর আবার তাকালো বিছানার দিকে। সেখানে নিশ্চিন্তে শুয়ে ঘুম দিচ্ছে নুসরাত। আরশের আর আজ রাতে ঘুম হবে না, মনের ভেতর চলা দোদুল্যমান অনুভূতির জন্য। সে এক পা দুপা করে আগালো বিছানার দিকে, যেখানে নুসরাত শুয়ে আছে। হাঁটু গেড়ে বসলো তার শিওরে। হাত বাড়িয়ে ছুঁয়ে দিল কপালের পুড়ে যাওয়া অংশ। অনিমেষ নেত্রে চেয়ে থাকলো। অস্ফুট স্বরে ডেকে উঠল, নুসরাত নাসির, নুসরাত নাসির, আমার নুসরাত নাসির। নুসরাত ঘুমের মধ্যেই জবাব দিল হুঁ করে। নড়ে চড়ে আবারও তলিয়ে গেল গভীর ঘুমে। ধীরে ধীরে আরশের আঙুল স্পর্শ করলো তার নাকে। নাকে পরে রাখা রিংটায় হাত বোলালো। হাত স্থির রইল না সেখানে। ধীরে ধীরে হাতের আঙ্গুল তার পুরো মুখ অন্বেষণ করলো। গালের একপাশে হাত ঠেকাতেই নুসরাত একদম পাশ ঘেঁষে শুলো। আরশকে কণ্ঠস্বর খাদে নামিয়ে বিড়বিড় করতে শোনা গেল, যা রাতের অন্ধকারে মিলিয়ে গেল অনায়াসে। আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম তোকে আবার পাবো। এটা কি আমার ভাগ্য নাকি অন্য কিছু? আমি নিজের খুশি জাহির কিভাবে করব? খোদার এই অশেষ রহমতের জন্য আমার শুকরিয়া আদায় করা উচিত না? আমি কিভাবে শুকরিয়া আদায় করব? বল। আমি আমার চোখ, আমার হৃদয়, আমার অস্তিত্বকে এখনো বিশ্বাস করতে পারি না। তুই এখন আমার। নুসরাত নাসির এখন সম্পূর্ণ আমার। সে এসেছে আমার ঘরে। খোদার কি কুদরত! ইসরাত খালি রাস্তায় দৌড়াচ্ছে। তার সাথে যোগ দিয়েছে এসে আহান। নাসির মঞ্জিল থেকে বের হতেই দেখা হয়েছে তাদের। আহানের গায়ে সাধারণ স্যান্টো গেঞ্জি, কানে এয়ারপড, পায়ে স্লিপার। চুলগুলো সামান্য বাতাসে উঠছে। ফর্সা চেহারা শীতের প্রকোপে লালাব বর্ণ ধারণ করেছে। ইসরাত আহানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আমিরার অবস্থা কি? গতকাল রাতে বমি করে তো ভাসিয়ে দিচ্ছিল। আহান ইসরাতের সাথে পা চালাতে ব্যস্ত ছিল। তার কথায় গ্রীবা বাঁকিয়ে তাকালো। বলল, এ বাড়ি থেকে আসার পর অবস্থা নাজুক ছিল। তারপর বাথরুমে আমাকে দেখে এমনভাবে জ্ঞান হারালো যেন আমি ওকে কাঁচা খেয়ে ফেলবো। কথা নেই বার্তা নেই, ধুম করে হুঁশ হারিয়ে ফেলেছে। কি এমন হয়েছিল এত ভয় পেয়েছে? আমাকে দেখে তো এত ভয় পেয়েছে বলে আমার মনে হয়নি। এখানে অন্য কোনো কারণ আছে। আপু, ও বাড়িতে কি হয়েছিল রাতে? ইসরাত জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। আহানের প্রশ্নের উত্তর দিল একটু রয়ে শয়ে। কথা শেষ হওয়ার পর সে জিজ্ঞেস করল, বুঝেছিস? আহান প্রশ্নের উত্তরে বোঝার মতো মাথা দোলালো। তারপর দুজনে ব্যস্ত হলো সামনের দিকে অগ্রসর হতে। মৃদু বাতাসে এসে ধাক্কা খেলেও দুজনের গায়ে। আহান প্রশ্ন করল, তোমার আর বড় ভাইয়ের মধ্যে কিছু হয়েছে? ইসরাত এমনভাবে দৃষ্টিপাত করলো, আহানকে তার দৃষ্টি সরিয়ে নিতে হলো দূরে। সাফাই গিয়ে বলল, তেমন কিছু না, শুধু জানতে চাচ্ছি। আমার কেন জানি অনুভূতি হচ্ছে তোমাদের মধ্যে কিছু একটা ঠিক নেই। মেয়েটা কথার উত্তর দিল না। আহান আবারও জিজ্ঞেস করল, তুমি কি ভাইয়ার সাথে ফ্রান্স চলে যাবে? না। ভাইয়া যে বলল। ইসরাত অবাক হলো সামান্য। জিজ্ঞেস করল, কখন বলেছে? ওই তো সেদিন জোহরে নামাজ পড়ে বের হওয়ার পর নিজামুদ্দিন জিজ্ঞেস করছিলেন এবার কি তোমাকে সাথে নিয়ে যাবে, তো তখন তিনি বললেন। উনি বললেই কি আমি যাব? তার মানে তুমি যাচ্ছ না? না। আহানের খুশির জোয়ার উঠল যেন। আবারও কি একটা ভেবে হাসি মিলিয়ে গেল। ইসরাত তা দেখে জিজ্ঞেস করল, মন খারাপ কেন আবার? কি হয়েছে? তুমি না গেলেও ছোট আপু চলে যাবে। ভাইয়া এখানে রেখে যাবে বলে মনে হয় না। সেটা আমি বলতে পারছি না, হয়তো নুসরাত যেতে পারে। আহান জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। বলল, আপু, একটা প্রশ্নের উত্তর দাও। তুমি কি জানো? কি? কোন শহরের মানুষ সব থেকে ফ্যাশনেবল? ইসরাত ব্রুকুটি করে উত্তর দিল, প্যারিসের। আহানের চোখে মুখে বিস্ময়। সে শুধালো, তুমি জানো এটা? এটা কে না জানে। তাদের কথার মাঝেই পাশ ঘেঁষে এসে দাঁড়ালো ইরহাম। ইসরাত আর আহান দৌড় থামিয়ে তখন হাঁটছিল। ইরহামের দিকে তাকাতে দেখা গেল তাদেরকে কাটিয়ে একজন চলে গেল। আহান, ইসরাত, ইরহাম তার পরনের অদ্ভুত কাপড়ের দিকে তাকালো একবার। এই শীতের মধ্যে 3/4 প্যান্ট পরেছে, উপরে ওভারসাইজড হুডি, পায়ে বুট হিল। হুডির গায়ে বড় বড় অক্ষরে লেখা ক্যালভিন ক্লাইন। তাদের তাকানোর ভেতর সে আবার ফিরে এসে দাঁড়ালো তাদের মধ্যে। ইরহাম নুসরাতের দিকে তাকিয়ে শুধালো,
আমি ভেবেছি এ আবার কোন ছাপড়ি আমাদের সোসাইটিতে এসে উপস্থিত হয়েছে। পরে দেখি এ তো তুই। আশ্চর্য নুসরাত, তুই ছাপড়ি স্টাইল কেন করেছিস? নুসরাত ইরহামের দিকে দাঁত খিচিয়ে তাকালো, যেন এক্ষুনি কয়েকটা বসিয়ে দিবে। ইরহাম মুখ বন্ধ করলো না, সে বলতেই থাকলো, মানুষ হুডির সাথে এমন ছোট প্যান্ট পরে? তুই তো দেখি কাপড়ের অভাবে আছিস। গরিবস, বল কাপড়ের প্রয়োজন আছে? ভাইকে বল, ভাই এনে দিব। ইরহামের কথায় গা করল না নুসরাত, হাঁটা ধরল সামনে। ইসরাত হাসছে ক্ষীণ স্বরে। ইরহাম নুসরাতের পিছু ধরল, বলল, লজ্জা পাস না, বুঝতেই পারছি দুর্ভোগে আছিস। ছোট বোন হিসেবে কিছু কাপড় কিনে দিব, কসম, ফুটপাত থেকে। নুসরাত দাঁড়ালো, সাথে করে দাঁড়ালো ইরহাম। সে সতর্ক করল, আমাকে নিয়ে মজা উড়াবি না ইরহাম, জুতা দিয়ে পিটাবো। ইরহাম মুখ এমন ভাব তৈরি করলো যেন নুসরাত হাসির কিছু বলছে। হো হো করে হেসে উড়িয়ে দিল তার কথা। রসিয়ে রসিয়ে আলাপ পারল, কিরে, গলায় দেখে স্ট্যাম্প মেরেছিস? ছোট ভাইয়া মেরেছে। আহান আগ্রহ নিয়ে এগিয়ে আসলো নুসরাতের দিকে, একদম ঝুঁকে পড়ল দেখার জন্য। বাঁকানো গ্রীবা ধরে ইসরাত টেনে সোজা করলো। নুসরাত খ্যাক করে উঠল, অন্যের স্ট্যাম্প দেখার এত শখ কেন? যা, গিয়ে আমিরার গায়ে স্ট্যাম্প মার, পরে মন ভরে আমিরার গায়ের স্ট্যাম্প দেখিস। আহান চোখ মুখ কুচকে অন্যদিকে তাকালো, শুধালো, তোমাদের দুজনের মুখে কিচ্ছু আটকায় না? একসাথে উত্তর আসলো দুজনের কাছ থেকে, না। ইসরাত এদের আগে ভাগে হাঁটা শুরু করলো, কখন না জানি তার পেছনে পড়ে যায়। যেতে যেতে বিড়বিড় করলো, বেফাস এক একটা। তার পালানো আর হয়ে উঠল না। তিনটাই এখন একসাথে মশার মতো ভনভন করতে করতে তার দিকে এগিয়ে আসছে। নুসরাত এসে গা ধাক্কা দিয়ে শুধালো, কবে সুখবর পাচ্ছি? ইসরাতের প্রশ্ন, কিসের? আহান হাত সামনে এনে দেখালো। ইসরাত ভ্রু কুচকালো, তাকে এমনভাবে তাকাতে দেখে নুসরাতই বলল, বোনের মেয়ে কি হয় জানো রে ইরহাম? ইরহাম কথা শেষ করে দিল, বোন জির সুখবর কবে পাবো? ইসরাত মুখ ফিরিয়ে নিল, বলল, বাদ দে ওসব কথা। আহান বলল, বাদ দিব কেন? ইম্পর্ট্যান্ট একটা আলোচনা, বাদ দেওয়া যায় নাকি? ইরহাম দুপাশে মাথা দোলালো। তারপর শুরু হলো সবার চাপাচাপি। তাদের চাপাচাপি আচানক থেমে গেল। সবাই সুরসুর করে সরে পড়ল ইসরাতকে ওখানে রেখে। মেয়েটা বুঝতে পারল না কেন সবাই আগেভাগে তাকে রেখে চলে যাচ্ছে, তাই ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। আর তখনই চোখাচোখি হলো জাইনের সাথে। তার গায়ে জড়ানো লোয়ার নেক স্লিভলেস ট্যাঙ্ক টপ আর উপরে ওভারসাইজড হুডি কালো রঙের। ইসরাতের দৃষ্টি কয়েক সেকেন্ডের জন্য সামনের ব্যক্তির উপর থামলেও নিমেষেই তা সরিয়ে নিল। সে হাঁটা শুরু করলো। সেকেন্ড কয়েক অতিবাহিত হতেই তার পাশ ঘেঁষে এসে দাঁড়ালো জাইন। চোখ দুটো সামনে স্থির, শুধালো, সিদ্ধান্ত কি নিয়েছেন? ইসরাত কথার উত্তর দিল না, হয়তো প্রয়োজন বোধ করল না। জাইন কয়েক পল অপেক্ষা করলো, আবারও শুধালো, সিদ্ধান্ত কি নিয়েছেন বলুন। মাথা ঘুরিয়ে মেয়েটা তাকালো জাইনের দিকে, বলল, আপনি জানেন আমার সিদ্ধান্ত? না, জানি না, আপনার মুখ থেকে শুনতে যাচ্ছি। বলুন, কি সিদ্ধান্ত নিয়েছেন? পায়ের গতি বাড়ালো ইসরাত, তার সাথে তাল মিলিয়ে জাইনও বড় বড় পা ফেলল। বলল, কি মনে করেছেন এভাবে পালালে আমার থেকে বাঁচতে পারবেন? উত্তর দিন, আমার উত্তর চাই। ইসরাত হঠাৎ থেমে গেল, মাথা তুলে তাকালো জাইনের চোখের দিকে, বলল, আপনার উত্তর চাই? হ্যাঁ। তাহলে শুনুন, আমি আপনার সাথে কোথাও যেতে চাই না, এমনকি এই বৈবাহিক সম্পর্কও রাখতে চাই না। হয়েছে উত্তর? জাইন তাচ্ছিল্য করে হেসে ফেলল, তার হাসির শব্দ প্রতিধ্বনিত হলো। তা আবার ফিরে আসলো। ইসরাতের দিকে তাকিয়ে ভ্রুকুটি করে বলল, এত সহজে বৈবাহিক সম্পর্ক নষ্ট করে দিবেন? হ্যাঁ, দিব। কিভাবে শুনি? যেভাবে এই 5 বছর আপনার থেকে দূরত্ব বজায় রেখেছিলাম। জাইন জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল, ঠোঁটের কোণে তির্যক হাসি। ইসরাত তা দেখল খুবই স্পষ্টভাবে। আঙ্গুল দিয়ে যেন জাইনের শ্লেষ মিশ্রিত হাসিটা কেউ তাকে বারবার দেখিয়ে দিল। তোমার কি মনে হয় ইসরাত, তুমি চেয়েছো বলে এই 5 বছর আমার থেকে দূরত্ব রাখতে পেরেছ? ইসরাত অবাক হয়ে তাকানোর মধ্যেই জাইন ঝুঁকে এলো তার দিকে, গলা খাদে নামিয়ে হিসিয়ে আওড়ালো, সরি টু সে ইসরাত, তোমার ধারণা পুরোপুরি ভ্রান্ত। তুমি চেয়েছো বলে এই দূরত্ব তৈরি হয়নি, আমি চেয়েছি বলে এই দূরত্বের সৃষ্টি হয়েছে। ইসরাত হাসলো একপেশে, বলল, যান, ধরে নিলাম আপনি চেয়েছেন বলে এই দূরত্বের সৃষ্টি, কিন্তু এখন কিভাবে এই দূরত্ব ঘুচাবেন? দূরত্ব কমাবো আমি, তোমাকে এ কথা কে বলেছে? তাহলে আপনি তা করবেন না, আমাকে ছেড়ে দিচ্ছেন?
প্রশ্নাত্মক কণ্ঠ ইসরাতের। জাইনের কণ্ঠস্বর আরও ঝুঁকল। সে ঝুঁকে আসলো একদম কানের সান্নিধ্যে, বলল, ইসরাত, আমার বোকা ইসরাত, তুমি আসলেই বোকা। তোমার কি মনে হয় আমি তোমাকে ছেড়ে দিব? ইসরাতের চেহারার রং পাল্টালো। সেখানে প্রশ্নরা ভিড় জমিয়েছে। বলল, আমাকে ম্যানিপুলেট করছেন? ম্যানিপুলেট করলে এতক্ষণে তুমি আমার সাথে ধেই ধেই করে নাচতে নাচতে ফ্রান্স চলে যেতে। ইসরাত মুখ ঘুরিয়ে নিতে চাইল। জাইন তার চিবুক ধরে নিজের দিকে ফিরিয়ে বলল, জানতে চাইবে না কিভাবে আবার নিজের করব? না। শোনো, শুনলে তোমার গায়ের লোম অবধি কেঁপে উঠবে। শোনার প্রয়োজন বোধ করছি না, আপনার যা ইচ্ছে করুন। জাইন হেসে উঠল অশরীরের মতো। ইসরাতের মুখের সান্নিধ্যে এসে বলল, তোমার কি মনে হয় আমি অনেক ভালো ইসরাত? হুম, এই ভাবনা মনের কোণে একটুও রাখবে না। আমি মোটেও ভালো না। নিজের জিনিস নিজের করে নেওয়ার জন্য যতটা নিচে নামা যায় আমি ততটা নিচে নামি। তাহলে এতদিন ভালো মানুষের মুখোশ পড়েছিলেন? হুম, আমি শুধু আমার এক দিক তোমাকে দেখিয়েছি, পুরোটা দেখাইনি। তুমিও দেখতে চাওনি। আমি এখনও দেখতে চাচ্ছি না, কিন্তু তোমাকে দেখতে হবে। শোনো ইসরাত, চুপচাপ আমার সাথে ফ্রান্স চলো, না হলে তুমি যা ভাবতে পারছো না আমার ব্যাপারে আমি তাই করব। ইসরাত চোখের দৃষ্টি তীক্ষ্ণ করলো। জিজ্ঞেস করলো, ব্ল্যাকমেল করবেন আপনি? আমাকে ব্ল্যাকমেল করবেন? ইসরাতের অবিশ্বাস্য কণ্ঠস্বর, অবিশ্বাসে ভরা পুরো দৃষ্টি। বিস্ময় প্রকাশ করতে পারল না। সেজন্য মনে হলো চোখ দুটো কোটর ছেড়ে বেরিয়ে আসবে। তার কথার মধ্যেই জাইন হেসে উঠল। তার হাসির শব্দ যেন পরিবেশটা আরও বিষাক্ত করে তুলল। জাইন বলল, কিভাবে ব্ল্যাকমেল করব জানতে চাও? ইসরাতের কথা বলার ভাষা পেল না। সে কি বলবে? জাইন হাত বাড়িয়ে তার চুলের গোছা আঙ্গুলে পেঁচালো। ঘৃণায় রি রি করে উঠল শরীর মেয়েটার। তোমার বাবার কাছে বসবো, তার মেয়ের সাথে আমার বর্তমান সম্পর্ক কেমন তা বিস্তারিত জানাবো। তুমি কিভাবে 5 বছর আগে আমাকে জুতোপেটা করবে বলেছিলে তা পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করব। আমাকে কিভাবে ফেলে এসেছিলে, 5 বছর ধরে আমাদের সম্পর্ক কেমন এবং আমাকে এখনও প্রত্যাখ্যান করে চলছো। অতঃপর বলবো তুমি এখন আমার কাছ থেকে খোলা চেয়েছো। ভাবো এরপর তোমার বাবার অবস্থা কেমন হবে। আমি বলতে যাচ্ছি না, তবুও একটা কথা বলি, শোনো। তোমার বাবা যে স্টেজের রোগী, সে স্টেজের রোগীদের সামান্য পরিমাণ কষ্টের খবর দিলে তারা সেসব সামলে উঠতে পারে না। আর এই মুহূর্তে আরশ আর নুসরাতের বিয়েতে উনি যে পরিমাণ খুশি, সেই সময় আমার মুখ থেকে কোনো আচানক খবর পেলে হার্ট অ্যাটাক করতে পারেন, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। ইসরাত চোখ দুটোর রাগের লালিমায় ফেটে পড়ল। অদৃশ্য রক্ত মুখে ফুটল। চোখের শিরা উপশিরা লাল হতে দেখা গেল। সেখানে ঘৃণারা দলা পাকিয়েছে। কঠোর স্বর ভাসল, তোমার বিন্দু মাত্র লজ্জা লাগছে না এসব বলতে? একটুও মনুষ্যত্ব বেঁচে নেই? তুমি পশু হয়ে গেছো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্ব কি এখন দেখো? না দেখলে দেখবে পশুর আকৃতি ভেসে উঠবে। জাইন নির্লজ্জের মতো হাসল, বলল, তোমার ইচ্ছা শিরোধার্য। আজই আয়নার সামনে গিয়ে দাঁড়াবো। তুমি কতটা নিচে নেমেছ তুমি কি তা বুঝতে পারছো? তোমাকে নিজের করে নেওয়ার জন্য আমি আরও বেশি নিচে নামব। তুমি তার ধারণাও করতে পারবে না। ইসরাত জাইনের দিক থেকে অবহেলায় চোখ ফিরিয়ে নিল। সে বিশ্বাস করতে পারল না একসময় এই লোককে সে পছন্দ করেছিল। এই লোকের আচরণ দেখে মুগ্ধ হয়েছিল। তার এখন বমি আসছে। সামনে দাঁড়ানোর লোকটার গালে সপাটে একটা বসালে তার আরাম লাগতো। কি পাষাণের মতো কথা! তোমাকে নিজের করে নেওয়ার জন্য আমি আরও বেশি নিচে নামব। ইসরাতের চেহারাটা কোনো রোগের মতো মনে হলো, ফ্যাকাশে। রং উড়ে গিয়েছে। সেখানে কান্নারা জায়গা পায়নি, কিন্তু হৃদয়ের এক কোণে কষ্টটা দলা পাকিয়েছে। ইসরাত জাইনকে পেছনে রেখেই হাঁটা ধরল। তার চোখের সামনের দৃষ্টি ঘোলাটে হয়ে আসতে শুরু করেছে। কান্নারা এমনভাবে দলা পাকিয়েছে যেন গলায় কিছু একটা পেঁচানো। কানে ভেসে আসছে দূর থেকে ইরহাম আর আহানের আলাপের স্বর। কিছু একটা নিয়ে কথা বলছে নিজেদের মধ্যে। সেই সব ইসরাতের কানে আসলো না। তার কানের কাছে এখনো বাজছে, তোমার বাবার কাছে বসবো, তার মেয়ের সাথে আমার বর্তমান সম্পর্ক কেমন তা বিস্তারিত জানাবো। তুমি কিভাবে 5 বছর আগে আমাকে জুতোপেটা করবে বলেছিলে তা পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করব। আমাকে কিভাবে ফেলে এসেছিলে, 5 বছর ধরে আমাদের সম্পর্ক কেমন এবং আমাকে এখনও প্রত্যাখ্যান করে চলেছ। অতঃপর বলবো তুমি এখন আমার কাছ থেকে খোলা চেয়েছো। ভাবো এরপর তোমার বাবার অবস্থা কেমন হবে। আমি বলতে চাচ্ছি না, তবুও একটা কথা বলি, শোনো।
তোমার বাবা যে স্টেজের রোগী, সে স্টেজের রোগীদের সামান্য পরিমাণ কষ্টের খবর দিলে তারা সেসব সামলে উঠতে পারে না। আর এই মুহূর্তে আরশ আর নুসরতের বিয়েতে উনি যে পরিমাণ খুশি, সেই সময় আমার মুখ থেকে কোনো আচানক খবর পেলে হার্ট অ্যাটাক করতে পারেন, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। ইসরাত যতক্ষণে এসে দাঁড়ালো নুসরাতের সামনে, ততক্ষণে সে বুঝে ফেলল কি একটা হয়েছে ওখানে। দূর থেকে তীক্ষ্ণ চোখে চেয়ে থাকলো জাইনের দিকে। তার তাকানোর ভেতর ইসরাত বলে বসল, বাসায় ফিরে চল, শরীর ভালো লাগছে না। সকালে নাস্তা করার জন্য সবাই বসেছে চেয়ারে। খাবার খাওয়ার পাশাপাশি সবাই কিছু না কিছু আলাপ আলোচনা করছে। আমিরা এক কোণে জড়সড় হয়ে বসা। ইসরাতের অবস্থা খুব একটা সুবিধার না। জাইন কথা বলা শুরু করলো গলা কাকড়ি দিয়ে। কিছু বলার ছিল। সবাই একসাথে তাকালো জাইনের দিকে। হেলাল সাহেব বললেন, হ্যাঁ বলো। এ মাসের শেষে আমাদের ফ্রান্সে ফিরে যেতে হবে। টিকিটের তারিখ 28। জাইনের কথায় লিপি বেগমের মনক্ষুণ্ণ হলো। তিনি হয়তো দীর্ঘদিন থাকতে চাইছিলেন, তাই বললেন, এত তাড়াতাড়ি ফিরে যাব? জাইনের স্বাভাবিক স্বর, হ্যাঁ, আমার অনেক কাজ পড়ে আছে, সেগুলো গিয়ে কমপ্লিট করতে হবে। নাসির সাহেব বললেন, বড় ভাই থাকতে চাইলে ডেট বাড়িয়ে ফেলুন। হেলাল সাহেব বললেন, না থাক, সেই তো যেতে হবে, আজ যাই আর কাল যাই, থাকুক ওই ডেট। জাইন কিছু মনে পড়ার ভঙ্গিতে বলল, ও হ্যাঁ, ইসরা তো এবার আমার সাথে যাচ্ছে, ওর সব ব্যবস্থা করে ফেলেছি। হেলাল সাহেব ইসরাতের পানে তাকালেন। সে অন্যমনস্কভাবে খাবার খাচ্ছে, যেন এই ভুবনে নেই, ডুবে আছে অন্য চিন্তায়। ডাক দিলেন, ইসরাত। ইসরাত তাকালো না। সৌরভী হাত দিয়ে খোঁচা দিতেই সে নড়ে উঠল। কেঁপে উঠে তাকালো হেলাল সাহেবের দিকে। ভদ্রলোক শুধালেন, শরীর খারাপ তোর? সে দুপাশে মাথা দোলালো, কিন্তু তার ভঙ্গিমা দেখলেই যে কেউ ভাববে সে অসুস্থ। হেলাল সাহেব জানতে চাইলেন, আমাদের সাথে ফ্রান্স যেতে তোর কোনো আপত্তি আছে? ইসরাত একবার জাইনের চোখে তাকালো। তার দিকেই তাকিয়েছিল ওই লোকটা, তাই ঝটপট চোখ সরিয়ে নিল। শান্ত স্বরে বলল, জি না। নাসির সাহেবের মুখে বিদ্বেষ ফুটে উঠলেও কোনো কথা বললেন না। আরশ এবার বলল, সবই বুঝলাম, কিন্তু নুসরাতকে রেখে চলে যাব কি? এত তাড়াতাড়ি সব হবে কিভাবে? জাইন বলল, এই কয়েকদিনের ভেতর হলে তো ভালো, না হলে ওখানে গিয়ে চেষ্টা করবি। বেশি সময় লাগবে না, মাস দুয়েকের সময় লাগবে নুসরাতে যেতে। নুসরাতের যাওয়া নিয়ে বিশেষ কোনো ভাবনা দেখা গেল না। ফ্রান্স যাওয়া নিয়ে আলাপ চলল অনেকক্ষণ, কিন্তু সেখানে ইসরাত থেকেও যেন নেই। নুসরাত শুধু তাকিয়ে তাকিয়ে দেখলো সবকিছু, বাক্য ব্যয় করল না। সবার আলাপ একসময় শেষ হলো ফ্রান্স নিয়ে। কথা গাড়ালো অন্যদিকে, আমিরা আর আহানের পড়াশোনা নিয়ে। সময় কেটে চলেছে তার গতিতে, বুনো মেঘের মতো। কখন যে সপ্তাহ কেটে মাস কেটে গেল তা কেউ টেরে পেল না। শীত শেষে প্রকৃতিতে বসন্তের আগমন শুরু হলো তোড়জোড় করে। বসন্তের আগমনে কচি পাতা ফুটল গাছে, সবুজের সমারোহ ভরে উঠল। তখনই কি জাহিনের ইসরাতের সম্পর্কের উন্নতি ঘটল? না, ঘটল না। দুজন দুজনের মতো আছে। কিন্তু যত করে জাইনদের ফিরে যাওয়ার সময় ঘনিয়ে এলো, ইসরাতের চেহারার রং যেন তত পাল্টাতে শুরু করলো। এক সকালে জানা গেল আর 3 দিন পর তাদের ফিরে যাওয়ার ডেট। লিপি বেগম নিজের ব্যাগপত্র পুরো দমে গোছাচ্ছেন। জাইন এসে ইসরাতকে বলে দিল, প্রয়োজনীয় জিনিস সব গুছিয়ে নাও, কোনো প্রকার ভ্রান্ত ধারণা রাখবে না আমি তোমাকে এখানে রেখে যাব, প্রস্তুতি নাও। ইসরাতের মনের অবস্থা কি হলো তার পরোয়া করলো না। দেখতে দেখতে 3 দিনও কেটে গেল। ক্যালেন্ডারের পাতায় যেন কাটা পড়ল নিমেষেই দিনগুলো। ইসরাতের ইচ্ছে হলো সময় থামিয়ে দিতে। থাকি আর পারা যায়, সময় নিজের মতো চলমান, চলতেই থাকলো। আরমান আর অনিকার বিয়ের কথা আগিয়েছে। শাহেদ খান তাদের বিয়ে দিয়ে একদম ফিরবেন। মাহাদিও থাকবে দেশে। মমর সাথে বিয়ের কথাবার্তা চলছে। হেলাল সাহেবের ইচ্ছে ছিল একদম মমর বিয়ে দিয়ে যাবেন, কিন্তু জাইনের জন্য তাকেও ফিরে যেতে হচ্ছে। আজ রাত 8টায় তাদের ফ্লাইট। আরশ অনেক চেষ্টা করেছিল নুসরাতের জন্য, কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। তাই সে যাবে না। কিছু সমস্যা দেখা দিয়েছে তার পাসপোর্টে। আরও মাস 3 লাগবে ফ্রান্সে যেতে। আরশের মুখের দিকে তাকানো যাচ্ছে না। তবুও যে তাকে ফিরে যেতে হবে নিজ নিরে। মাগরিবের আজান হওয়ার পর সবাই নামাজ পড়ে রেডি হয়ে গেল। তাদের সি অফ করতে যাবেন নাজমিন বেগম, সোহেদ সাহেব, নুসরাত, ইরহাম আর আহান। নাসির সাহেব যাবেন না, তার শরীর ভালো নেই। নাজমিন বেগম যাওয়ার কথা থাকলেও তিনি শেষ মুহূর্তে গেলেন না। বাড়ি থেকে বিদায় দিলেন মেয়েকে। ইসরাতের বিমর্ষ চেহারাটা দেখে ভাবলেন হয়তো দূরে যাচ্ছে, তাই এমন হয়ে আছে চেহারা। তার মনের অভ্যন্তরীণ খবর কেউ নিল না, জানল না। হৃদয়ে বয়ে চলা দোলাচল। সবাই মিলে হাসি খুশি মুখে বিদায় দিল তাদের। রোহিণী বেগম ইসরাতকে বললেন, বিদেশ ঘুরে ফেলছো, দেখছো তোমার কি ভাগ্য ইসরাত আম্মা। রোহিণী বেগমের কথাই শুধু হাসল সে, জোর করে টেনে হাসা যাকে বলে। ঝর্ণা বেগম কপালে চুমু খেলেন, বললেন, সবসময় হাসি খুশি থেকো, সুখী হও।
নুসরাত সবার শেষে আগালো, এসে জড়িয়ে ধরলো তাকে বুকের সাথে। তার শুধু মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই, সে বুঝতে পারছে না ভেতরের কাহিনী। তবুও টু শব্দটি করলো না। ইসরাতকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, আমি জানি না তোর কি হয়েছে ইসরাত, বোন হিসেবে শুধু চাইবো সুখী থাক। আমি জানি তোর কষ্ট হচ্ছে, যদি কষ্ট হয় প্রকাশ করতে না পারিস তাহলে কেঁদে ফেল, যা কাদার এখনই কেঁদে ফেল। ভেতরে কষ্ট চেপে রাখলে তা আরও বাড়বে, নিজেই ধুকে ধুকে মরবি। আমি, আম্মা, আব্বা কেউ নেই সেখানে। কাঁদবি, কেঁদে ফেল, পরে আফসোস করবি। বুকের ভার কমাতে একটু কাঁদা উচিত তোর। আমি যাচ্ছি না তোর সাথে ইসরাত, আমি জানি এতদিনে আমাদের মধ্যে অনেক বেশি দূরত্বের সৃষ্টি হয়েছে, তবুও আমি চাই তুই কাঁদ, একটু হলেও কাঁদ, বুকের ভার একটু হলেও তোর কমুক। নুসরাতের এত কথার বিপরীতে ইসরাত তার কাঁধে মাথা টিকিয়ে দাঁড়িয়ে রইল, চুপচাপ, কথা বলল না। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড কাটল। নীরবতা। রাতের মিহি বাতাস চারিদিক থেকে আসছে, সেই বাতাস গা জমিয়ে দেওয়ার মতো। ইসরাত সময় নিল, নিজেকে সময় দিল। অতঃপর শোনা গেল মেয়েটার কণ্ঠস্বর, ভঙ্গুর, কান্নামাখা। আমি ওই লোককে কখনো ক্ষমা করব না। আমাদের সংসার হলেও আমি ওই লোককে কখনো ক্ষমা করব না। ও একটা ঘৃণ্য লোক, ও একটা মিথ্যুক। আমি বিশ্বাস করেছিলাম ওই লোককে, ও আমার বিশ্বাস ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। ইসরাত থামল, কথা বলতে তার বেগ পোহাতে হচ্ছে, কথাটা গুলিয়ে যাচ্ছে বারবার। আমার কেমন অনুভূতি হচ্ছে তোকে বলে বোঝাতে পারবো না। গত 15 দিনে আমি যে কষ্ট সহ্য করেছি তা কাউকে দেখালে কেউ সহ্য করতে পারবে না। নিজ হাতে আমাকে গলা টিপে মেরে ফেলবে, বলবে এভাবে ধুকে ধুকে মরার তুলনায় আমি নিজ হাতে তোমাকে মেরে ফেলছি। মনে হচ্ছে কেউ আমার গলা চেপে ধরে হৃদয়ে বারবার ছুরির আঘাত করছে। বুকে কি তীক্ষ্ণ ব্যথা করছে, আমি বোঝাবো তোকে কিভাবে? বিশ্বাস ভাঙার কষ্ট কি এমনই হয়? আমার বিশ্বাস, আমার ভালোবাসা ও পায়ে পিষে ফেলেছে, এরপরও আমি সুখী হব ওর সাথে, এটা তুই ভাবিস? নুসরাত হাসল, বলল, তবু আমি চাইব আমার বোকা বোনটা সুখী হোক, তার বিশ্বাস আবারও জোড়া লাগুক। দুজনের কথার সমাপ্তি ঘটল শহীদ সাহেবের তাড়া দেওয়ায়। গাড়িতে উঠে বসল ইসরাত, তার দৃষ্টি স্থির বাইরের দৃশ্যপটে। গাড়ির কাঁচ ঘেঁষে সৃষ্ট দালানের প্রতিবিম্ব শূন্য চোখে দেখল। গাড়ি সিলেট বিমানবন্দরে যেতে যেতে প্রায় 45 মিনিট সময় লাগলো। গাড়ি থেকে নামার পর দেখা গেল আরশ নুসরাতের কপালে চুমু খাচ্ছে। তারপর কোনো কথা ছাড়া দুজন দুজনকে বিদায় দিল। আরশ এয়ারপোর্টের ভেতর ঢুকে আবারও ফিরে আসলো। নুসরাতের কাছে ফিরে এসে বলল, আমাকে বেশি করে মিস করিস, শীঘ্রই আমাদের দেখা হবে। নুসরাত হাত নাড়িয়ে বিদায় জানালো আরশকে। ইসরাত শেষবারের মতো নুসরাতকে জড়িয়ে ধরল। দুবোন নিশ্চুপ জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইল। হেলাল সাহেব বললেন, লেট হয়ে যাচ্ছে ইসরাত, চলো। হেলাল সাহেব হাঁটা ধরলেন সামনে। ইসরাতকে দেখা গেল লাগেজ টেনে জাইনের সাথে এগিয়ে যাচ্ছে। গায়ে জড়ানো ব্রাউন কালার ওভারকোট, হোয়াইট লেগ জিন্স আর স্কিনি টি শার্ট। যেতে যেতে গ্লাসের ওপার হতে ঘাড় ঘুরিয়ে তাকালো। অক্ষিগত হলো নুসরাতের হাস্যোজ্জ্বল মুখ, হাত নাড়িয়ে তাকে বিদায় জানাচ্ছে। ইসরাত পেছনে তাকিয়ে হাঁটল সম্মুখে। যতক্ষণ পর্যন্ত তাদের অবয়ব দেখা গেল ততক্ষণ পর্যন্ত তাকিয়ে রইল নির্বিশেষ। কেউ দেখল না তার চোখের এক কোণে অবহেলায় জমা হওয়া পানির চিহ্ন, কেউ তা খেয়াল করল না। মে মাসের 8 তারিখ সিলেট সেন্ট্রাল জেলে নাহিয়ান আবরার পূর্বের ফাঁসি হয়। শুনলেন নাবিলা সৈয়দের লেখা প্রিয় প্রণয়নী গল্পের সিজন 2 থেকে পর্ব 66। গল্পটি পরবর্তী পর্বগুলো শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।